চ্যানেল ভিশন আয়োজিত গান, কবিতা, সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30। নমস্কার, আমি তাপস নাগ। প্রতিদিনের মতো শুরু করছি চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের প্রিয় অনুষ্ঠান আজকের ভাবনা। আপনারা জানেন আজকের ভাবনা একটি ভিন্ন ধর্মীয় অনুষ্ঠান। কলকাতার এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন চ্যানেলে আপনারা যে ধরনের অনুষ্ঠান দেখে থাকেন, এটি অবশ্যই একটি ব্যতিক্রমী অনুষ্ঠান এবং নানাবিধ বিষয়ের মধ্যে আপনারা পেয়ে থাকেন এবং সাংস্কৃতিক মান, পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক মানকে ক্রমোন্নতির দিকে নিয়ে যাওয়ার জন্য চ্যানেল ভিশন আয়োজিত এই আজকের ভাবনার একটা নিরলস চিন্তা ভাবনা রয়েছে। সেই চিন্তা ভাবনার সঙ্গে আপনারাও যারা দীর্ঘ 4 বছরের ওপর আমাদের আজকের ভাবনার দর্শক, শ্রোতা বা বন্ধু যাই বলুন, তারাও যেভাবে নিরলস আমাদের সঙ্গে সহযোগিতা করে চলেছেন, তার জন্য তাদেরকেও অকুণ্ঠ ধন্যবাদ জানাই। আমাদের মধ্যে আজকে রয়েছেন আমার বাঁদিকে দীর্ঘদিন ধরে কবিতার সঙ্গে যুক্ত, আপনারা যারা কবিতা নিয়ে চর্চা করেন, কবিদের সম্পর্কে খোঁজ খবর রাখেন, তারা অবশ্যই এই কবিকে চেনেন। আমার বাঁদিকে কবি রূপালী ঘোষ। এবার আমরা আজ সকালে কবি রূপালী ঘোষের কণ্ঠে, অবশ্যই বুঝতেই পারছেন যে কবি কণ্ঠে আমরা তার যে লেখা, দীর্ঘদিনের সাধনার মধ্য দিয়ে যে বিভিন্ন কবিতা তিনি লিখেছেন এবং জনারণ্যে ছড়িয়ে দেওয়ার জন্য নিরন্তর তার যে প্রয়াস, সেই প্রয়াস চালিয়ে যাচ্ছেন, সেই কবিতারই কিছু কিছু কবিতা আজকে আপনারা শুনতে পাবেন রূপালী ঘোষের কণ্ঠে। আমরা প্রথম কবিতায় চলে আসি। প্রথমেই জানাই চ্যানেল ভিশনকে আমার অনেক অনেক কৃতজ্ঞতা, আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য। কৃতজ্ঞতা জানাই বহুদিনের সবার প্রিয় তাপস নাগ মহাশয়কে, যিনি দীর্ঘদিন ধরে এই সাংস্কৃতিক জগতে রয়েছেন এবং তার সঙ্গে আমি আজকে কাজ করতে পেরে মনে হয় ধন্য মনে করছি নিজেকে। আমার প্রথম নিবেদন অন্তরে রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ যে কতটা প্রাসঙ্গিক আমাদের প্রতিদিনই জীবনযাত্রা চলার পথে, তাই নিয়ে আমার একটা কবিতা। অন্তরের রবীন্দ্রনাথ। বহুদিন পরে তোমাকে দেখলাম বিশ্বভারতীর কবি প্রণামে, বড় উৎফান্ত, বড় ক্লান্ত, চোখের তারায় পড়ন্ত রৌদ্রের ছায়া, বুঝলাম বয়স ছুঁয়েছে তোমায়। সেই ঝলমলে হাসিতে ঘুমট বাতাসের কান্না। আমি থমকে গেলাম দেখে, মনে হলো এ কোন সাজে তুমি মহারাজা। কাছে আসলে ঠোঁটের কোণে এক গভীর দূরত্ব রেখে বললে, কেমন আছো? আমি মনে মনে হাসলাম। সব দূরত্ব কি মাপা যায়? এক সমুদ্র ঢেউ যে আজও উথাল পাতাল করে পড়ন্ত বিকেলে। বাতাসের বোবা কান্না, সে কি বোঝে রাতের অন্ধকার? আজ সামনে তুমি, মঞ্চে তখন রবীন্দ্রনাথ। আহা তোমার সঙ্গে প্রাণের খেলা, প্রিয় আমার, ওগো প্রিয়। বাতাসে ভেসে উঠল যেন এক নিভৃত আলাপ। খোলা হলের দরজা ঠেলে কে যেন কানে কানে বলে গেল সেই শাশ্বত বাণী। এক অলৌকিক স্বপ্ন ছিলে তুমি। এলোমেলো উতলা বাতাস, এক অদ্ভুত মাদকতা ঘিরে রাখতো আমায়। মনে হতো কত কাছের, কত জন্ম জন্মান্তরের চেনা মুখ। ভালোবাসা যে মনকে নরম নদী করে তোলে, সেখানে থাকে শুধু ঝর্ণার কলতান। হয়তো দিন কেটে যাবে, রাত কেটে যাবে, কেটে যাবে কতগুলো বছর, তবু তুমি থেকে যাবে স্বপ্নের ভিতর এক অলৌকিক কল্পনায়, খুব
কাছের মানুষ হই। আজও তোমার বার্ধক্যহীন জীবন, চারপাশে মল্লারের সুর, অসংখ্য অনুরাগী। তুমি আজও পাতা উল্টে চলেছ একটু উষ্ণতার খোঁজে। আমরা আজ দুজনেই কবিতাবিহীন ম্লান উপত্যকা। একদিন হঠাৎ করে হারিয়ে যাব সন্ধ্যার আগের শেষ বালুচরে। অকাল শ্রাবণ আজও ভাসিয়ে নিয়ে যায় নিস্তব্ধ নীরবতায়। আজ বহুদিন পরে পরে উতলা মন আমার কোথায় যেন লাবণ্যের মধ্যে নিজেকে খুঁজে পেলাম। এ যেন নতুন করে মনের সঙ্গে বোঝাপড়া। আজও আমি, তুমি আমাকে দাঁড় করিয়ে রেখেছ বিবর্ণ অনুভূতিহীন শব্দের বন্ধনে। লাল মাটিতে আজ ঝড় উঠেছে, এলোমেলো রক্তাক্ত চরাচর। আমি আজও শান্তিনিকেতনে তোমার ছায়ায় গীতাঞ্জলিকে আঁকড়ে বেঁচে আছি। রবি ঠাকুরকে কোথাও খুঁজে পাই না শান্তিনিকেতনে। তবু তুমি তো ছিলে, আজও আছো। আছে কোপাই নদী, আছে আম্রকুঞ্জ, আছে গীতবিতান। গীতবিতানের মধ্যে তোমাকে খুঁজে পাই। কখন যে অজান্তে তুমি আর রবীন্দ্রনাথ এক হয়ে গেছো বুঝতেও পারিনি। ধন্যবাদ। গভীর অনুভূতি প্রবণ কবি, তার অনুভূতি দিয়ে রবীন্দ্রনাথ এবং পারিপার্শ্বিকতাকে সঙ্গে নিয়ে প্রথম কবিতাটি আপনাদের সামনে তুলে ধরেছেন। তবে শান্তিনিকেতনে আজকে সত্যি সত্যি রবীন্দ্রনাথকে পাওয়া একটু কঠিন হয়ে দাঁড়াচ্ছে। আমরা কবির পরের কবিতায় যাচ্ছি। আমি একটু অন্য ধরনের কবিতা করি এবার। দুয়ারে আসে না ভগবান। আজ দুপুর বড় ম্লান, মৃত উপত্যকা জুড়ে বিচ্ছিন্ন শৈশব। ছিপছিপে নদী চরে বিধ্বস্ত স্মৃতির মতো পড়ে আছে শুধু কাদামাটি। এখন হাসিতে ঝলকায় না কোনো জ্যোৎস্নার চাঁদ। সব রং মুছে এক নির্বাক হাহাকার। জোনাকির মতো প্রেম জলে আর নিভে যায়, গায়ে মনে দূষিত বাতাস। চারপাশে আজ বহু বর্ণের পথ, নেশার আগুনে জ্বলছে সারা পৃথিবী। অস্থির বাতাসে শুধু মিথ্যের ঝলকানি, লোভের আগুনে ঝলঝল করে চোখ। উলঙ্গ অন্ধকারে আচ্ছন্ন আগামী পৃথিবী। অন্ধকারের রক্তাক্ত ক্ষতবুক থেকে চুইয়ে পড়ছে সভ্যতা। চারপাশে শুধু মৃত মানুষের উল্লাস। সাদা চাদরে ঢাকা আমাদের চতুর্থ স্তম্ভ। ডানা ঝাপটায় অন্ধ গলির গুমরানো কান্না। বিকৃত লালসায় হিংস্র শিকারীর থাবা। আগুন জ্বলছে, পুড়ছে গোটা শহর। পোড়া মাংসের গন্ধ। আগুন নেভানোর কত আয়োজন, তবু দুয়ারে আসে না ভগবান। আমি প্রজ্ঞা নই, তাই চিনতে পারিনি এই জাহান্নামের রাস্তা। মানুষ কত মূল্যহীন, বাঁচার নেই অধিকার। লুট হয়ে গেছে, লুট হয়ে গেছে ভরসার ছাদ, বিশ্বাসের দেয়াল। কিছু রক্তক্ষরণ আজও প্রত্যাশা করে মেহনতি সংগ্রাম। বিষাদের পাতা বারবার পিছু টানে। কত সংগ্রাম, কত বিপ্লব, কত দুঃস্বপ্নের রাত। আজ শুধু দিন যাপনের গ্লানি। আজ শুধু উদ্ভ্রান্ত আর্তনাদ। দাঙ্গার নৃশংসতা বারবার আঘাত হানছে চেতনায়। চ্যানেল ঘোরানো হয়, ম্লান হয়ে যায় আমজনতার কান্না।
বুটের তলায় পিষে মারা হয় আদর্শ সংগ্রাম। তবু তবু রহস্যের কুয়াশা ঠেলে পাশে এসে দাঁড়ায় না ভগবান। আমরা তোমাকে বাঁচাতে পারিনি সভ্যতা, আমরা তোমাকে দিতে পারিনি নীল আকাশের সামিয়ানা। আমি আজও এক সুন্দর পৃথিবীর স্বপ্ন দেখি, আমি আজও পৃথিবীর সমস্ত সৌন্দর্য নিয়ে বাঁচতে চাই, আমি আজও পৃথিবীর সমস্ত সৌন্দর্য নিয়ে বাঁচতে চাই। ধন্যবাদ। আসলে এই কবিতার মধ্য দিয়ে যে জীবন দর্শনকে ফুটিয়ে তুলেছেন, অবশ্যই বর্তমান অবক্ষয়ী সমাজ, অবক্ষয়ী জীবনযাত্রা, অবক্ষয়ী চিন্তা ভাবনা, মনন, আসলে সমস্ত কিছুটাই ক্রমশ সমাজ জীবনের যে পরিবর্তন, সেটা কবি অবশ্যই তাতে হতাশ হচ্ছেন। তার লেখার মধ্যে পরিষ্কার এই জায়গাগুলো আসছে। আসল কথা হচ্ছে, আমরা সেই যদি কবি সুকান্ত ভট্টাচার্যের কবিতায় যাই, শোষকার শাসকের নিষ্ঠুর একতার বিরুদ্ধে একত্রিত হোক আমাদের সংহতি। তো এই যে মানুষ, এগুলো থেকে যারা সঠিকভাবে সঠিক মানুষ এগুলোর বিরুদ্ধে যে রুখে দাঁড়াবে, বা কিছু সংখ্যক মানুষ যারা এগুলো করতে পারে, আজকের দুর্দশায় সত্যি সত্যি কবি রূপালী ঘোষের মতো আরও যারা এই ধরনের কবিতা লেখেন, চিন্তা করেন, তারাও হতাশ হচ্ছেন ক্রমশ। কিন্তু তবুও প্রতিনিয়ত মানুষকে চেষ্টা চালিয়ে যেতে হয়, এটা অস্বীকার করার জায়গা নেই। আর সবচেয়ে বড় কথা, প্রকৃত শিক্ষা ছাড়া তো একটা জাতি কখনো শৃঙ্খলাবদ্ধ হতে পারে না। আর ক্রমশ শিক্ষার মান নিম্নমুখী, এবং আপনারা দেখতেই পাচ্ছেন চতুষ্পার্শ্বের অবক্ষয়। সেখানে রূপালী ঘোষ অবশ্যই তার কবিতার মধ্য দিয়ে বিষয়গুলো তুলে ধরেছেন, কিন্তু আপনাদেরও ভাবতে হবে যে কিভাবে এই বিষয়গুলোকে সঠিক জায়গায় নিয়ে যাওয়া যায়। যদিও এক কথায় অসম্ভব, তবুও কোনো কিছুই চেষ্টা করলে হয় না, এটাও বলা যায় না। আমরা পরের কবিতায় আসি। আচ্ছা, এবার একটি স্মৃতিচরণ করি। সমস্ত কদিন আগে মাতৃদিবস গেছে, এবার সেই উদ্দেশ্যে আমি মায়েদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে একটি স্মৃতিচারণ করছি। সব অভিমান বুকের মধ্যে চেপে আমাদের কিছু না বলে মা চলে গেলেন নিঃশব্দে। আমি তখন টিফিন ক্যারিয়ারে মার জন্য খাবার তুলছিলাম। গতকাল গেছিলাম মার কাছে অফিস ফেরত, দেখা করে এসেছিলাম। বলেছিলাম, আজ আর বেশিক্ষণ থাকবো না মা, কাল সারাদিন তোমার সঙ্গে এসে আড্ডা দেবো। শুনে মার কি একগাল হাসি, মুখ ভরা প্রশান্তি। বলে উঠল, তাড়াতাড়ি আসবি তো? রাতেও মার সঙ্গে কথা হলো শোবার আগে। ওটা ছিল আমার দৈনন্দিন অভ্যাস। কোনো দিন ফোনটা বেজে যেত, বুঝতাম মা ঘুমিয়ে পড়েছেন। কাল কিন্তু মা সুন্দর সুন্দর কত কথা বলল, দুজনে মিলে কত গল্প হলো। বুঝতে পারেনি আগামীর ভোর মাকে টেনে নিয়ে যাবে সেই বৈতরণীর পারে। বুঝতে পারিনি কাউকে কিছু না বলে নিঃশব্দে হারিয়ে যাবে আমার মা এক অসীম শূন্যতায়, একদম একা। আশাধির ফোন, চমকে উঠলাম। বললাম, হঠাৎ তুমি? ও প্রান্ত থেকে বলল, দিদি তুমি তাড়াতাড়ি চলে এসো, মাসিমা ভালো নেই, ডাক্তার এসেছেন। আমি রুদ্ধ নিঃশ্বাসে ছুটলাম একটা ট্যাক্সি ধরে মার কাছে। অসম্ভব অসম্ভব অসহায় লাগছিল নিজেকে। দেখলাম অনেক চেনা মুখ বাড়ির সামনে। আমি দৌড়ে সিঁড়ি দিয়ে উঠলাম। মনে হচ্ছে সিঁড়ি আর শেষ হচ্ছে না। থরথর করে কাঁপছি তখন আমি। মার ঘরে ঢুকলাম, দেখলাম মা ঘুমাচ্ছেন, শান্ত, সমাহিত, নিথর। কি অপূর্ব প্রশান্তি মাখানো মুখ। আমি চিৎকার করে মাকে ডাকলাম, কাঁধ দুটো ধরে ঝাঁকুনি দিয়ে বললাম, আমি এসেছি মা। মা সাড়া দিলেন না। কপালে হাত দিলাম,
অসম্ভব ঠান্ডা। এত ঠান্ডা মাকে আমি কোনোদিন দেখিনি। তিনি ছিলেন তেজস্বিনী, এক কথায় অসাধারণ। মার আর ঘুম ভাঙল না। মার উঠে এলেন না, জড়িয়ে ধরে আদর করলেন না, বললেন না আসতে কষ্ট হয়নি তো, বলল না কোনো অভিযোগের সুরে আমি কখন থেকে তোর জন্য বসে আছি, তোর এত দেরি হলো। আজ যেন পরম শান্তিতে ঘুমাচ্ছে আবার মা। ততক্ষণে অন্য দিদিরাও চলে এসেছেন এক এক করে সমস্ত আত্মীয় স্বজন। এবার বিদায় দেবার পালা। ঘরের মধ্যে গুমোট পরিবেশ, থমথমে বাতাস। যে মানুষটা হাঁটুর ব্যথায় হাঁটতে পারত না ভালো করে, এ ঘর ও ঘর করতে কষ্ট পেত, সেই মানুষটি আজ সবার কাঁধে চেপে ফুলের গাড়িতে করে দিব্যি চলে গেলেন সবাইকে টাটা করতে করতে ডিমতলার গঙ্গা দর্শনে। কারুর আকুতি শুনল না, কারুর কান্না পিছন ফিরে দেখল না। এইভাবেই সবাইকে সব ছেড়ে সব ফেলে চলে যেতে হয় মহাকালের ডাকে, এক সমুদ্র কান্না বুকে চেপে। আমি চুপচাপ বসে রইলাম মার বিছানায়। দেখছিলাম দেয়ালে মার সেই চাবির গোছা, সব সময় যার আঁচলে ঝুলত। চারপাশে থরে থরে সাজানো জিনিস সব পড়ে রইল। সব ফেলে মা এখন গঙ্গার ধারে একাকী নিমতলায়। মা বলতো একদিন দক্ষিণেশ্বরে নিয়ে যাবে, অনেকদিন যাইনি। বলতাম যাবো মা, একটু সময় পাই। অনেক রাত, ওরা এখনো ফেরেননি। মাথাটা ভীষণ ধরেছে। মা থাকলে ছুটে এসে বাম লাগিয়ে দিতেন, বলতেন একটু চা করে দিন, শরীরটা ভালো লাগবে। আর যে কেউ বলবে না মা, এমন করে কাছে টেনে আয় একটু আমার কাছে এসে বস, বলবে না আমার কোলে একটু শুয়ে পড়, আমি মাথায় হাত বুলিয়ে দিই। এখন যে কেউ কাউকে ভালোবাসতে জানে না মা, ঠিক তোমার মতো করে। মা গো, আমার আজ ভীষণ কষ্ট হচ্ছে। তুমি আমাকে কেন বলে গেলে না? তুমি তো জানতে তুমি ছাড়া আমার কোনো বন্ধু নেই। কত সুখ দুঃখের কথা তোমাকে বলতাম, আজ কাকে বলবো মা গো? ওরা সবাই ফিরে আসলো অনেক রাতে, মাকে একা নিমতলায় রেখে। পাগলের মতো কান্না পাচ্ছিল আমার। আমি চিৎকার করে বললাম, মা তুমি একবার ফিরে এসো আমার কাছে, আমি তোমাকে সারা কলকাতা দেখাবো, আমরা দুজনে একসঙ্গে খাবো, খুব গল্প করব। আমি যে কোন ভোরবেলায় উঠে তোমার জন্য রান্না করেছিলাম সারাদিন থাকবো বলে। মা আমি আজও রাত জেগে বসে থাকি তোমার জন্য। ঘুম গেলে তোমার স্পর্শ অনুভব করি, গন্ধে ভরে থাকে সারা ঘর। হৃদয়ে মাঝে আজও যে তোমার অবাধ্য বৃষ্টি ঝরে। ভোরবেলা ছুটে যাই আকাশের কাছে, অনন্ত প্রত্যাশায় তোমাকে খুঁজে বেড়াই কত না বলা কথার ভিড়ে, খুঁজে বেড়াই অতন্ত্র প্রহরীর মতো তারা ভরা নক্ষত্রের ছায়াপথে। একবার আমার কাছে আসবে মা, একবার, শুধু একবার। ধন্যবাদ। এই কবিতায় কবি যেমন মায়ের স্মৃতিচারণ করা, পাশাপাশি মায়ের প্রতি যে অমোঘ টান, এটা তো স্বাভাবিক যে পৃথিবীতে মায়ের চেয়ে বড় কেউ হয় না, সেটা যেমন প্রকাশ পেয়েছে। পাশাপাশি কবিতার মধ্য দিয়েও লেখার কিছু কিছু জায়গায় আমরা পেয়েছি, যেমন এখন আর সেই চাবির গোছাটা সঙ্গে নেই। আসলে বাস্তব পৃথিবীতে কিন্তু এটা সবার আগে যেটা মূল জায়গা, আমরা অনেক সময় তো ভুলে যাই। মা সন্তানের সম্পর্ক অবশ্যই
এটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সম্পর্ক। কিন্তু পাশাপাশি যে জীবনের সার সত্য, অর্থাৎ যেটা মৃত্যুটাই হচ্ছে জীবনের মূল সত্যি, এ কথাটা মানুষ কিন্তু পৃথিবীতে এলে ক্রমশ ভুলে যান, এবং যার ফলে দেখা যায় যে মানুষ তার জীবন নিয়ে বা স্বল্প স্বল্প দৈর্ঘ্যের যে জীবন, মানুষের জীবন তো বিশাল কিছু নয়, বহু দিনের নয়, কিন্তু তারই মধ্যে নানান হিংসা, হানাহানি, মারামারি সমস্ত কিছু লেগে থাকে শুধুমাত্র মূল জীবন বোধটা না আসার জন্য। সেই জীবন বোধটা যদি মানুষের থাকে তাহলে দেখা যায় সমাজ সংসার আরো অনেক বেশি সুন্দর হতো। রূপালী ঘোষের অনুভূতি প্রবল মন সেদিকটা নিয়ে চিন্তা ভাবনা করা, লেখা, আজকাল তো এই ধরনের মানুষ খুঁজে পাওয়াটাই দুরূহ, কারণ চতুর্দিকে স্থূল চিন্তার ছড়াছড়ি। তবুও কিছু সংখ্যক মানুষ এখনো আছেন যে যারা সূক্ষ্ম চিন্তা ভাবনায় বিশ্বাসী, সূক্ষ্ম মনস্তত্ত্ব যাদের রয়েছে, তারা এখনো একটা রুচিশীল, একটা সুন্দর পৃথিবীর স্বপ্ন দেখে। সুতরাং আমরা রূপালী ঘোষের কাছ থেকে অবশ্য আগামী দিনে আরো কিছু আশা করব, তবে সমাজকেও সেই অর্থে তার সাথে সাথে এগিয়ে আসতে হবে। সমাজের শিক্ষা, সমাজের চিন্তা চেতনা অনেক কিছুই এগিয়ে আনতে হবে, না হলে দেখা যাবে স্থূল সংস্কৃতি, চটুল সংস্কৃতি ক্রমশ জায়গা করে নেবে। আমরা পরের কবিতায় আসি। মুগ্ধ পঞ্চমী। তুমি আগুন চেয়েছিলে হিমেল কনকনে সন্ধ্যায়, বারুদের ফুলকি দাউ দাউ করে জ্বালিয়েছিলে বুকে, রোদকে কেবল আড়াল করে ঘুম পাড়ালে, উজানের স্রোতে ভাসিয়ে দিলে সুর। তোমার সাথে এরিন যেন কত জন্মের সুদ, তোমার সাথে এরিন যেন কত জন্মের সুদ। আজ অনন্তের বুকে বেজে চলেছে তোমার আশাবরী, শেষ বর্ষায় এ কোন প্লাবন, আছড়ে পড়ছে ঢেউ, কলকাকলিতে ফলল শিমুল পলাশ বসন্ত রাজ, আকাশের গায়ে বেপরোয়া হাওয়া, ভিজে জ্যোৎস্নার চাঁদ। আজ যে আমার সব রাস্তাই বসন্ত পঞ্চমী, মন খারাপের মেঘলা দুপুর, সারাটা দিন গান। তোমার বুকে মুখ লুকিয়ে ঘুমিয়েছিলাম সেদিন, তোমার ঠোঁটে ঠোঁট মিলিয়ে লিখেছিলাম একটি নাম, কিছু স্বপ্ন, জয় জয়ন্তী রাগ। স্তব্ধ প্রেমের বাস্তবতায় ঘুম আসে না আর, চারপাশে শুধু হিম কালো মেঘ, ঘোর অন্ধকার। মনে মনে আজ ভীষণ লড়াই, উষ্ণ রক্তপাত। তুমিও ফিরিয়ে দিতে চাইছো ঘুম না আসা রাত। দিনের শেষে রাত্রি আসবে কাছে, আমার যা কিছু ঋণ সবই তোমার কাছে। ছুঁয়ে থাক ঠোঁটে, লেগে থাক ভালোবাসা, মিথ্যেই না হয় হোক, থাক না মুখের ভাষা। সুচেতনা বেঁচে থাকুক শাশ্বত রাত্রির যন্ত্রণায়, পথ হারিয়ে দু চোখের মুগ্ধতায়। আজ নয়তো হৃদয়ের রং টকটকে তাজা থাক, এ শহর দেখুক ভাঙা গড়া এলোমেলো প্রেমের অভিসার। তোমার প্রেমে বন্দী হোক আজ রাজশ্রী নীলাঞ্জনা, চারুলতা নয়তো পিছন ফিরে মুচকি হাসুক, তোমার নহবতে বাজু কাজ ইমন কল্যাণ। ধন্যবাদ। প্রেমের কবিতায় বরাবরই রূপালী ঘোষ অত্যন্ত সাবলীল। এটা তার যারা নিয়মিত পাঠক বা তার কবিতা বিভিন্ন মঞ্চে যারা শুনে থাকেন, তো এক্ষেত্রে অবশ্যই এটা একটা দর্শকদের কাছে উপরই পাওনা। আমরা অনুষ্ঠানের শেষ লগ্নে এসে পড়েছি প্রায়, আমরা পরবর্তী কবিতায় চলে যাচ্ছি। মেঘা তুই বৃষ্টি ঝরা, একটা বৃষ্টির কবিতা তো বলতেই হবে না। আজ আবার ঝড় উঠেছে,
আকাশ আজ রং মেখেছে, বাতাস আজ স্তব্ধ নীরব, মেঘা তুই বৃষ্টি ছড়া, মেঘা তুই স্মৃতির পেখম, মেঘা তুই বৃষ্টি নুপুর, মেঘা তুই শ্রাবণ ধারা, ঝাপসা চোখে আগুন জ্বালা। আজ আবার বৃষ্টি হবে, আজ আবার ভিজব দুজন, ছুটি আয় মাটির টানে, ওলট পালট বৃষ্টি নামা। মেঘা আমি রং মেখেছি, মেঘা আমি রং মেখেছি, খুঁজে দে রঙিন ছাতা, শহর জুড়ে প্রলয় নাচন, পথ হারিয়ে চলছি একা। মেঘা আমি অফিস পাড়ায়, ঘাম ছড়িয়ে ভ্যাপসা দুপুর, গোটা শহর খুঁজছে তোকে, খরা বুকে জ্বলছে আগুন। শহরে আছে ভীষণ দূষণ, স্বপ্ন ভেঙে কাঁদছে মাতাল, তোর জন্যে বদলি হাওয়া, চাকরিটা আজ খুব প্রয়োজন। ওই বুকেতে জ্বলছে আগুন, ওই পেটেতে ঝুলছে তালা, ওই বুকেতে রক্ত ঝরে, মেঘা তুই বাঁচতে শেখা। ওই বুকেতে জ্বলছে আগুন, ওই পেটেতে ঝুলছে তালা, ওই বুকেতে রক্ত ঝরে, মেঘা তুই বাঁচতে শেখা। আকাশে রং ভরে দে, বাতাসে ঝরুক শ্রাবণ, আকাশে রং ভরে দে, বাতাসে ঝরুক শ্রাবণ, মুছে দে নোংরা ধুলো, মুছে দে নোংরা ধুলো, ঘুচে যাক আত্মগ্লানি, ঘুচে যাক আত্মগ্লানি। মেঘা তুই বৃষ্টি নামা, মেঘা তুই বাঁচতে শেখা, মেঘা তুই বৃষ্টি নামা, মেঘা তুই বাঁচতে শেখা, মেঘা তুই বাঁচতে শেখা। ধন্যবাদ। বাহ, বৃষ্টির মধ্যে দিয়েও যে একটা সুন্দর ছন্দ এবং বর্ষার বারিধারাকে সঙ্গে নিয়ে, এবং সেই বর্ষার মধ্যে একটা ছন্দ, এবং সত্যি কথায় বর্ষার তো একটা স্নিগ্ধতা রয়েছেই, এবং সেই বর্ষাকে সুন্দরভাবে বিভিন্ন শব্দ চয়ন এবং ছন্দবদ্ধভাবে একটা সুন্দর কবিতার জন্ম অবশ্যই এটি। এবং এই কবিতাটি অত্যন্ত আবৃত্তির ক্ষেত্রেও খুব উপযোগী বলেই আমার মনে হয়। এবং রূপালী ঘোষ নিজে কবি হলেও তার মধ্যে আবৃত্তি করারও একটা প্রবণতা যে রয়েছে, এবং সুন্দরভাবে যে কবিতাটি আপনাদের সামনে মেলে ধরলেন, একই সঙ্গে দুটো স্বাদই আপনারা পেলেন। তবে এই জায়গাটার সাথে আর আগামী এর সঙ্গে আমারও একটা ছোট্ট প্রশ্ন রূপালী ঘোষের কাছে, যে এত কবিতা লেখার, কবিতা লেখাটা আপনি কখন নিজের মন থেকেই চলে আসে, না তা নির্দিষ্ট কোনো সময় ধরে করতে হয়? না, আমরা আসল কথা লেখাটা না একটা নেশাই বলতে পারেন। আর যদিও এখন আমাদের এত যান্ত্রিক যুগে আমাদের কবি বা সাহিত্যিকদের লেখার সুযোগ ভীষণ কম, তবু এই লেখাগুলো আসে মনের মধ্যে, হঠাৎ একটা লাইন চলে আসে, সেটা যদি আমরা সংগ্রহ করে না লিখে রাখি তাহলে সেটাকে আর পাওয়া যায় না। বুঝতে পারছি। অর্থাৎ এই যে বিষয়টা আমরা মানে বিষয়টা বোঝাই গেল যে কবি তার সৃষ্টিশীল মন, এবং এটা নিশ্চয় ঐশ্বরিক একটা বিষয় যা তার ভেতর থেকে উৎসারিত হয়, সেই অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো। সেইভাবেই কবি রূপালী ঘোষ কবিতা লিখে চলেছেন। আগামী দিন আপনাদের সামনে আরও অনেক কিছু তিনি নিয়ে আসবেন, এ প্রত্যাশা আমরা করতেই পারি। কবি রূপালী ঘোষকে সঙ্গে নিয়ে আমি তাপস নাগ আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নেব। আর যাবার আগে প্রতিদিন যে কথা বলে যাই, আগামীকাল ঠিক সকাল 7:30 আবার দেখতে ভুলবেন না চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আজকের ভাবনা। নমস্কার। চ্যানেল ভিশন আয়োজিত গান, কবিতা, সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30।